তো আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখবো এই সোলার ফটোভোল্টাইক সিস্টেম থেকে কি ধরনের ম্যাথমেটিক্স আসে। হ্যাঁ, তো এটা আসলে আমরা একটা বই ফলো করব, এটা আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। এটা হলো রিনিউয়েবল এন্ড এফিশিয়েন্ট ইলেকট্রিক পাওয়ার সিস্টেম, এই বইটার নাম। এটা চ্যাপ্টার 8 আমরা পড়বো, শুধু চ্যাপ্টার 8। তো দেখো এখানে প্রথম যে ম্যাথটা দেওয়া আছে যে হোয়াট ম্যাক্সিমাম ওয়েভলেংথ ক্যান এ photon have to create electron hole pairs in silicon. What minimum frequency is that? Silicon has a band gap of 1.12 electron volt, and 1 electron volt is equal to 1.6 into 10 to the power minus 19 joule. Okay, তো আমরা জানি এই যে lambda is equal to ac by e, এই ইকুয়েশনটা আমরা জানি সবাই। হ্যাঁ, এখানে h হলো কি, h টা কি কে বলতে পারবা? Planck's constant. হ্যাঁ, Planck's constant. c is the velocity of the light and e is the energy gap. Okay, হ্যাঁ ওটাই তো, e is equal to ac by lambda, ওইখান থেকে lambda is equal to ac by e। ওকে, তো এখান থেকে ধরো আমরা ল্যামডার ভ্যালুটা এখানে বের করে ফেলবো 1.11 মাইক্রোমিটার। হ্যাঁ, ল্যামডা যদি এটা হয় তাহলে আমার ফ্রিকোয়েন্সি হবে কি, ফ্রিকোয়েন্সিটা হবে সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা এটা। তো এটা আসলে কি মিন করে, আমরা আসলে এই ম্যাথটা থেকে আমরা কি বুঝতে পারি, দেখো যে এই যে আমার এই গ্রাফটা, হ্যাঁ, আমাদের ব্যান্ড গ্যাপ এনার্জি 1.12 ইলেকট্রন ভোল্ট, এতটুকু আমাদের মিনিমাম লাগবে। ওকে, এটা হলো আমাদের সিলিকনের ব্যান্ড গ্যাপ এনার্জি, এবং 1.11 মাইক্রোমিটারের পরে আমাদের যেটা মানে লাগতেছে, এটা আসলে আমাদের লস্ট এনার্জি, মানে ফটোনস উইল নট এনাফ এনার্জি, উইথ নট এনাফ এনার্জি। এবং 1.11 এর আগে যতটুকু আছে এটা হলো আমাদের এনাফ এনার্জি আছে, কিন্তু 1.12 বেশি যতটুকু দেখতেছো এটাও আমাদের কোনো কাজে লাগে না। তো আমাদের ইফিসিয়েন্সি আসলে এতটুকুর উপরে ডিপেন্ড করতেছে, এই যে ব্ল্যাক এরিয়াটা যেটা দেখতেছো এটার উপরে ডিপেন্ড করতেছে। দ্যাট মিনস আমার যে সূর্য থেকে তো আসলে বিভিন্ন ধরনের ওয়েভলেংথের লাইট আসতেছে, এই ওয়েভলেংথের মধ্যে সবগুলা ওয়েভলেংথ কিন্তু আমার ওই ইলেকট্রিসিটি বা ফোটন এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হচ্ছে না। কতটুকু হচ্ছে? 1.11 এই মাইক্রোমিটারের নিচে যতটুকু আছে ততটুকু আমাদের কনভার্ট হচ্ছে। এখন এটার মধ্যে আবার এই 1.11 এর মধ্যেও আবার সবটুকু আমার কনভার্ট হচ্ছে না। কতটুকু হচ্ছে? 1.12 ইলেকট্রন ভোল্টের নিচে যতটুকু আছে ততটুকু কনভার্ট হচ্ছে, বাকিগুলা কিন্তু আমাদের কি হচ্ছে, এইগুলো আমাদের লস্ট এনার্জি। দ্যাট মিনস আমি এটাকে কোনো ইউজ করতে পারতেছি না, এটাকে আমাদের ফোটন এনার্জিটা আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে না। কিন্তু কতটুকু কনভার্ট হচ্ছে? এই যে ইউজেবল এনার্জি এতটুকু। এই জন্য আমাদের ফটোভোল্টাইক সেলের এফিসিয়েন্সিটা অনেক কম হয়। হ্যাঁ, হ্যাঁ, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের এনার্জি গ্যাপটা 1.12, আমরা জানি সিলিকনের ক্ষেত্রে এটা 1.1 ইলেকট্রন ভোল্ট। ওকে, তো এটা আসলে ডিপেন্ড করে তোমার কি ম্যাটেরিয়াল দ্বারা তৈরি করা হচ্ছে ওটার উপরে। যেমন জার্মেনিয়াম দিয়ে হলে এক ধরনের হবে, সিলিকন দিয়ে হচ্ছে এক ধরনের হবে। এটা ব্যান্ড গ্যাপ এনার্জি। ওকে, তো এই ব্যান্ড গ্যাপ এনার্জি এই 1.12 এটা থেকে যদি খুব বেশি হয় তখন কিন্তু আমাদের এটা আবার কাজে লাগবে না, এইটা আমাদের কোনো কাজে লাগবে না। ঠিক আছে, আচ্ছা, তো এটা ছিল আমাদের একটা ম্যাথ। আচ্ছা, তারপর আমরা 8.2 কই?
আচ্ছা এখানে দেখো আরেকটা ম্যাথ যে কনসিডার এ পিএন জাংশন আয়ন at 25 degree Celsius with a reverse saturation current of 10 to the power minus 9. Find the voltage drop across the diode when it is carrying the following. যখন এটা কোনো কারেন্ট ফ্লো করবে না তখন বের করতে বলছে, যখন 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, যখন 10 এম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। আচ্ছা তো এই 1 এম্পিয়ার 10 এম্পিয়ার নো কারেন্ট এগুলো আসলে কি আইএসসি বা আইপিএইচ, যেটা আমার ফোটন কারেন্ট বলি। ওকে, ফোটন কারেন্ট। তো এই ইকুয়েশনটা আমরা গত ক্লাসে দেখছিলাম যে ভিডি ইজ ইকুয়াল টু 1 বাই 38.9 লন আইএসসি বাই আই নট প্লাস 1। এখন এটা তোমাদের কাছে একটু অপরিচিত লাগতেছে, আসলে আমাদের এই ইকুয়েশনটা ছিল এরকম। এখানে ইকুয়েশনটা গেল কই? আচ্ছা এখানে না, এই যে এটা আসলে ছিল আমাদের ইকুয়েশন, ভিওসি ইজ ইকুয়াল টু কেটি বাই কিউ লন আইএসসি বাই আই নট। তো কেটি বাই কিউ, এখান থেকে আমি কিউ মানে চার্জ, কে মানে হলো তোমার কনস্ট্যান্ট, কে এর ভ্যালু এবং টি এর ভ্যালু মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এটাকে কেলভিনে কনভার্ট করবা। কেলভিনে কনভার্ট করলে 25 মানে হলো 273 যোগ 25 298, আর কিউ হলো তোমার 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19, আর এখানে কে মানে হলো তোমার এখানে একটা কনস্ট্যান্ট, বোলসম্যান কনস্ট্যান্ট। বোলসম্যান কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু ভ্যালু কত? হ্যাঁ, বোলসম্যান কনস্ট্যান্টের ভ্যালু কত কে বলতে পারবা? 1.38 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23 না? মনে আছে? তো এখান থেকে আসলে এটা আসছে, এটা যদি আমি বসাই তাহলে এরকম আসে ভ্যালু। তো এখানে বলছে যে যদি কোনো কারেন্ট ফ্লো না হয় তখন এটা বের করো, যদি কারেন্ট ফ্লো না হয় তাহলে দ্যাট মিন্স আইডির ভ্যালু জিরো। হ্যাঁ, আইডির ভ্যালু জিরো, আইডির ভ্যালু জিরো হলে আই নট এর ভ্যালুটা এখানে দেওয়া আছে যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এটা হলো 10 টু দি পাওয়ার মাইনাস 9। হ্যাঁ, আইডি জিরো হলে ভিডিও জিরো হবে। আর যখন আইডি 1 হবে তখন ভিডির ভ্যালু 0.532, আর আইডি যখন 10 এম্পিয়ার তখন ভিডির ভ্যালু আমার 0.592। ওকে, তো দেখো যে এখানে আসলে আইডির ভ্যালু আমি মানে ফোটন কারেন্টের ভ্যালু 10 গুণ বাড়াইলাম, কিন্তু আসলে ভোল্টেজের ভ্যালুটা আসলে আমাদের তেমন বাড়লো না, 0.532 আর 0.592। এটা আসলে কেন বাড়লো না? কারণ হলো যে এই যে দেখো ওপেন সার্কিট ভোল্টেজ এবং আমার শর্ট সার্কিট কারেন্ট, এই দুইটার মধ্যে আসলে রিলেশনটা হলো আমাদের লগারিদমিক রিলেশন। তো আমরা যখন আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ তোমাদেরকে ড্র করে দেখাইছিলাম তখন দেখাইছিলাম যে যখন কারেন্ট যদি আমাদের বেশি বাড়ে কিন্তু ভোল্টেজের ভ্যালুটা খুব কম বাড়ে না, মানে খুব কম বাড়ে। ঠিক আছে, তো এটা আমরা যখন গ্রাফ আরো একটু আরো দেখবো তখন আরো ক্লিয়ার হবে। এই যে এই ইকুয়েশনটা সবসময় মনে রাখবা। হ্যাঁ, বিওসি ইজ ইকুয়াল টু 0.0257, এটাই মানে 1/38.7, ওই আগে যেটা দিছিল লন আইএসসি বাই আই নট প্লাস আই নট। হ্যাঁ, প্লাস 1। এই যে দেখো এখানে এই যে প্রথমে জিরো, এখানে আইএসসি। হ্যাঁ, এ, মানে এইটার চেঞ্জটা খুব কম হয়, ভোল্টেজের চেঞ্জটা খুব কম হয়। আচ্ছা, তারপর আরেকটা ম্যাথ দেখো যে কনসিডার এ 100 সেন্টিমিটার স্কোয়ার ফটোভোল্টাইক সেল with a reverse saturation current. The I naught is equal to 10 to the power minus 12 ampere per centimeter square. In full sun, it produces a short circuit current of 40 milliampere per centimeter square at 25 degrees centigrade. Find the open circuit voltage at full sun and again 50% sunlight. Plot the result. Full sun এবং এটার 50% সানলাইটে আমার কি বলতে ওপেন সার্কিট ভোল্টেজটা বের করতে বলছে। আচ্ছা,
তো দেখো এখানে বলছে যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট 10⁻⁻12 এম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। ওকে, এখানে পার সেন্টিমিটার স্কয়ার বলে দিছে। তাহলে আমার এটাকে কি করতে হবে? পয়েন্টের এম্পিয়ার দ্বারা গুণ। এম্পিয়ারে কনভার্ট করতে হবে। এখন বলে দেওয়া আছে যে এটা হলো সেলটা কতটুকু, 100 সেন্টিমিটার স্কয়ার, এটা সেলের এরিয়া। তাহলে যদি 100 সেন্টিমিটার স্কয়ার এরিয়া হয়, তাহলে আমি কি করব, 100 দ্বারা এটাকে গুণ করব, ভাগ করে দিচ্ছি। মাল্টিপ্লিকেশন করলে আমি যেটা পাবো সেটাই হলো আই নট। তাহলে আই নট পাইতেছি কত, 10⁻⁻10। আচ্ছা, আর বলছে কি আই এর ভ্যালু পেয়ে গেলাম। তারপরে ইন ফুল সান, মানে ফুল সান মানে হলো যে তোমার এখানে হাইয়েস্ট ইনসোলেশন, যখন হাইয়েস্ট ইনসোলেশনের সময় ইট প্রোডিউসেস এ শর্ট সার্কিট কারেন্ট অফ 40 মিলি এম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে আইএসসি এর ভ্যালুটা কত? আইএসসি এর ভ্যালুটা মানে 40 ইনটু 100। 40 ইনটু 100 না, আসলে এটা 40 মিলি এম্পিয়ার দেওয়া আছে, এই জন্য মিলি এম্পিয়ারকে আমার এম্পিয়ারে নিতে হবে। 0.040 এম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার ইনটু 100, তাহলে এটা হয়ে গেল 4 এম্পিয়ার। তাহলে এটা শর্ট সার্কিট কারেন্ট, আর এটা হলো রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ কত হবে এখান থেকে আমি বের করে ফেলবো, 0.627। এখন এটা হলো আমার ফুল সান, যখন আমার ইনসোলেশন 40 মিলি এম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার, তখন আর কার আমার ওপেন সার্কিট ভোল্টেজ 0.627। কিন্তু এটা যখন 50% সানলাইট হবে, 50% সানলাইট হবে, দ্যাট মিন্স আমার এখন শর্ট সার্কিট কারেন্টটা কতটুকু হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আগে ছিল 40, এখন সেটা হয়ে যাবে 20 মিলি এম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে 20 মিলি এম্পিয়ার মানে হলো এখানে 2 এম্পিয়ার হবে। ওটাকে আগের মতো করে গুণ করো 100 দ্বারা, করলে এখানে পাবা 2 এম্পিয়ার, মানে আগে 4 এম্পিয়ার ছিল, এখন এটা পাবা 2 এম্পিয়ার। 2 এম্পিয়ার যদি হয় তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ হবে 0.610 ভোল্ট। তাহলে এখন এটাকে প্লট করো। প্লট করতে গেলে তুমি কি করবা, এই যে দেখো আমরা জানি আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা এরকম হয়। তাহলে আমরা কি করব, এই যে এটা ফুল সান, 4 এম্পিয়ার, এটা হলো ফুল সান। এখান থেকে আমি যখন ওপেন সার্কিট ভোল্টেজ বের করতেছি তখন এটা হচ্ছে 0.627 ওপেন সার্কিট ভোল্টেজ। দ্যাট মিন্স যে পজিশনে আমার কারেন্টের ভ্যালুটা 0, হ্যাঁ। আর শর্ট সার্কিট কারেন্ট দ্যাট মিন্স যে পজিশনে আমার ভোল্টেজের ভ্যালুটা 0। ঠিক আছে, শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট। আবার এটার 50% সানলাইট, মানে 4 এর অর্ধেক কারেন্ট আমার কমে গেছে। 50% সানলাইটের ক্ষেত্রে কারেন্ট অর্ধেক কমে যাবে, কিন্তু ভোল্টেজের ভ্যালুটা দেখো আমার খুব বেশি কমে নাই, 0.627 এবং 0.617। ওকে, তো এটা হলো আমাদের, যদি আমরা প্লট করি তো এরকম দেখাবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা দেখি আরো ম্যাথ আছে। এখানে আরো কিছু ম্যাথ আছে, নিজেরা করে নিও। আচ্ছা, এখানে দেখো যে মডিউলের ভোল্টেজ এবং কারেন্ট বের করো। মডিউল মানে অনেকগুলা সেল মিলে আমার একটা মডিউল হয়, আমরা গত ক্লাসে দেখছি। তো a PV module is made up of 36 identical cell, all wired in series with one sun insolation. One sun insolation এখানে বলে দিছে 1 kilowatt per meter square. Each cell has a short circuit current 3.4 ampere এবং reverse saturation current 6 into 10 to the power minus 10 ampere at 25 degree centigrade. প্যারালাল রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে আর সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে। এখন এই প্যারালাল রেজিস্ট্যান্স এবং সিরিজ রেজিস্ট্যান্স এটা কার বলতো? এটা কি মডিউলের না সেলের? স্যার মডিউলের। না না, মডিউলের কেন হবে? আমরা এই প্যারালাল রেজিস্ট্যান্স এবং সিরিজ রেজিস্ট্যান্স যখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট পড়ছিলাম, তখন এটা কিসের ছিল আসলে? একটা সেলের ছিল না, একটা জি সোলার স্যার। সেলের প্যারালাল রেজিস্ট্যান্স সিরিজ রেজিস্ট্যান্স ছিল। আচ্ছা, তো এখান থেকে আমাদের কি বের করতে হবে বলতো? এখানে বের করতে হবে আহ এখানে বের করতে হবে, পরে হয়তো দেওয়া আছে আমার এটা। এই যে find the voltage current power delivered when the junction voltage of each cell is 0.50
ভোল্ট এবং এটা পরেরটা দরকার নেই, এটা আমাদের আসলে লাগবে না, এটা প্রোগ্রামের জন্য। তো এখন তোমাদের বলছে ফাইন্ড দ্য ভোল্টেজ কারেন্ট পাওয়ার ডেলিভার্ড হোয়েন দ্য জাংশন ভোল্টেজ অফ ইচ সেল ইজ দ্য 0.50। জাংশন ভোল্টেজ মানে প্রত্যেকটা সেলের যে ভোল্টেজ, ওই ভোল্টেজটা এখানে দেওয়া আছে, হ্যাঁ, 0.50। তো এখন তোমার কিভাবে বের করবা এটা? এটার জন্য আসলে তোমাদের আবার ইকুইভ্যালেন্ট সার্কিটে যাইতে হবে। ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমি একটু দেখাই তোমাদের। ইকুইভ্যালেন্ট সার্কিটটা ছিল আচ্ছা, এটা ছিল আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ, এখান থেকে আমি দেখো এটা হলো আইএসসি, হ্যাঁ, আইএসসি বা ফোটন কারেন্ট। এখানে যদি আমি কেসিএল ফেলি, কেসিএল ফেললে কি হয়? আইএসসি ইজ ইকাল টু আইডি প্লাস আইপি হয় কি? আইএসসি ইজ ইকাল টু আইডি প্লাস আইপি। আইপি প্লাস আইপিভিও ধরতে পারি, কিন্তু এটা যেহেতু এটা ওপেন, এটা আইপিভি আমাদের 0। তো আইপি আসলে মানে কি? আইপি মানে হলো এই যে ডায়োডের ভোল্টেজ, এখানে ডায়োডের ভোল্টেজ না ভিডি, ভিডি ডিভাইডেড বাই আরপি লিখতে পারি না আমি? এটা যদি এই ডায়োডের ভোল্টেজটা যদি ভিডি হয়, হ্যাঁ, ডায়োডের ভোল্টেজ যদি ভিডি হয় এবং এই রেজিস্ট্যান্স যদি আরপি হয় বা শান্ট রেজিস্ট্যান্স আরএসএইচ হয়, তাহলে কি হবে? ভিডি ডিভাইডেড বাই আরপি ইজ ইকাল টু আইপি, মানে হলো এই শান্ট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট। ওকে, জি তো স্যার। আমার তাহলে আইটা কি হচ্ছে? এই যে এই আইটা, আমি যদি বলি যে এই যে লোডের মধ্যে, এটা লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা, এই কারেন্টটা কতটুকু হবে? তাহলে লোডের মধ্যে দিয়ে কারেন্টটা হবে আইএসসি মাইনাস আইডি মাইনাস আইপি। জি স্যার। বুঝতে পারছো? কেসিএল, নরমাল কেসিএল, এটা যদি আমার লোড কারেন্ট হয়, মানে এখান থেকেই তো আমার লোডে মানে লাগানো আছে, তাই না? এটা সেল, সেল থেকেই তো আমার লোডে কানেক্ট করা থাকে, হ্যাঁ, বা অনেকগুলা সেল যদি থাকে, অনেকগুলা সেল সিরিজে কানেক্ট করে আমি এখান থেকেই তো আমি আসলে লোডে, বা আমি এখানে ডিসি যদি আমাদের লোড থাকে তাহলে ডিসি লোডে দেই, অথবা আমরা যদি এখান থেকে আবার ইনভার্টার করে আমরা আবার এসি লোডে দেই। তো এটা হলো আমার লোড কারেন্ট আইপিভি বা ফটোভোল্টাইক সেলের যে কারেন্টটা, এটা যদি আমার হবে লোড কারেন্ট, এটা হবে কি সোর্স কারেন্ট, এটা হলো কি ফোটন কারেন্ট, যে কারেন্ট আমার কনভার্ট হচ্ছে ফোটন এনার্জি থেকে, যে কারেন্টটা কনভার্ট হচ্ছে, এটা মাইনাস আইডি, ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এটা মাইনাস আরপি। আরপি মানে হলো, আরপি মানে কি? শান্ট রেজিস্ট্যান্স বা প্যারালাল রেজিস্ট্যান্স। তাহলে আমার এই যে ফোটন কারেন্টটা, এই ফোটন কারেন্টটা পুরোটাই কিন্তু আমার লোডে যাচ্ছে না, কিছু কারেন্ট আমার আইডি ডায়োডের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, কিছু কারেন্ট আমার আরপি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, এবং এখান থেকেও কিন্তু কিছু কারেন্ট আমাদের কি হয়ে যাবে, এই যে আরএস সিরিজ রেজিস্ট্যান্সের কারণে ড্রপ হবে, এটা আমরা পরে দেখব। তাহলে আমি যেহেতু আইডি বের করতেছি, লোড বের করতেছি, তাহলে লোডটা কি হবে? আমার আইএসসি মাইনাস আইডি মাইনাস আইপি। ওকে, তো জি স্যার। এখানে দেখো যে আমরা যখন এই ইকুয়েশনটা লিখতেছি, তখন আবার ওই যে আমি এটা লিখে নিয়ে আসছি যে আই, আই মানে হলো এই যে লোড কারেন্ট ইজ ইকুয়াল টু আইএসসি মাইনাস আইডি, এটা হলো আইডি, হ্যাঁ, মাইনাস আইপি। হ্যাঁ, এখন আইডি মানে আমরা লিখতেছি, আইডি মানে হলো কি ডায়োডের কারেন্টের ইকুয়েশন তোমরা সবাই জানো, আই নট রিভার্স স্যাচুরেশন কারেন্ট ইনটু ই টু দি পাওয়ার কে ভিডি ডিভাইডেড বাই কিউ।
ওই কেভিডি ডিভাইডেড বাই কিউ থেকে এটা 38.9 লেখা যায় আর কি। হ্যাঁ, -1 এটা নিজেরা ক্যালকুলেশন করে বাইর করবা, এগুলাই আসে। -1 মাইনাস ভিডি বাই আরপি। তো এটা বুঝছো, এই ইকুয়েশনটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আইএসসি এর ভ্যালুটা আমার দেওয়া আছে 3.4। দেখো আগে আমার আইএসসি ভ্যালুটা দেওয়া ছিল, এই যে শর্ট সার্কিট কারেন্টের ভ্যালুটা দেওয়া ছিল কোথায়, এই যে 3.4 এম্পিয়ার। হ্যাঁ, এবং আই নট এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমি বাকিগুলা বের করতে পারবো না। আরপি দেওয়া আছে, ভিডিও তো দেওয়া আছে, এই যে ভিডি 0.5, তাহলে ভিডি দেওয়া আছে, আরপি দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে। তাহলে আই এর ভ্যালুটা আমি কত পাইলাম? 3.16 এম্পিয়ার। এটা হলো আমার কি, যে একটা সেলের জন্য, এটা কিন্তু একটা সেলের জন্য এটা আমার লোড কারেন্ট। হ্যাঁ, এখন একটা সেলের জন্য যদি এটা লোড কারেন্ট হয়, তাহলে মডিউলের ভোল্টেজ কত হবে? এখন মডিউলের ভোল্টেজ মানে হলো যে, দেখো আমি বলছিলাম যে মডিউলের ভোল্টেজ, মডিউল মানে হলো অনেকগুলা সেল মিলে একটা মডিউল তৈরি হয়। এখন একটা সেলের ভোল্টেজ এখানে 0.5 ভোল্ট, এখানে কয়টা সেল আছে? 36টা। 36টা। তাহলে আমার নরমাল সেন্স কি বলে? 36 ইনটু 0.5, এটাই হবে মডিউলের ভোল্টেজ। কিন্তু আসলে হবে না, দেখো যে 36 ইনটু 0.5 হবে না, এখানে কিছুটা আবার ড্রপ হয়ে যায়। যে আমরা যখন এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটে আসি, তখন আমরা আইডিয়াল স্টেজে বলি যে এই আরএস এটা হলো আমার 0। হ্যাঁ, আরএস যদি 0 হয় তাহলে আমার সমস্যা নাই। তাহলে কি, আমি যদি একটা সেল থেকে যদি আমার একটা ভোল্টেজ যদি 0.5 হয়, তাহলে 36টা হলো 36 ইনটু 0.5 মানে 18 ভোল্ট হবে আমার। কিন্তু যেহেতু এখানে তোমার কিছুটা ড্রপ হয়ে যাবে, তাহলে ভোল্টেজ কি এখানে তুমি পুরোটা পাবা? তুমি এখানে এখানে কতটুকু ড্রপ হবে? এই যে আরএস ইনটু আই, হ্যাঁ, এই যে লোডের যে কারেন্টটা, এবং এটাকে আরএস দ্বারা যদি গুণ করো, তাহলে আমার কি হবে? এটা ড্রপ হয়ে যাবে না? জি স্যার। তাহলে আমার আসলে তুমি এই যে ভি এখানে পাবা কি? আপনার কথার মানে আস্তে বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে লোড, এই লোডের ভোল্টেজটা আসলে কতটুকু বলো তো? এই লোডের ভোল্টেজটা হলো আমার এই যে ভিডি, এই দেখো এখানে কি প্যারালাল, এই ডায়োডের ভোল্টেজ ভিডি হলে এইটার ভোল্টেজ ভিডি, তাহলে ভিডি মাইনাস আই লোড ইনটু আরএস, ঠিক আছে? আরে আই লোড ইনটু আরএস। তাহলে আমাদের একটা সেলের জন্য হবে কি, ভি মানে ভি মাইনাস আই ইনটু আরএস, ঠিক আছে? তাহলে 36টা সেলের জন্য কত হবে? তাহলে 36 দিয়ে গুণ করো, 36 ইনটু ভিডি মাইনাস আই ইনটু আরএস। তো এটা দেখো পরে আমরা যখন এখানে দেখাইলো, এই জিনিসটাই আসলে করছে যে আমরা কি করি, এই যে ভি মডিউল মানে এন ইনটু ভিডি মাইনাস আইআরএস, ঠিক আছে? এন মানে হলো কয়টা সেল দেওয়া আছে, আর ভিডি হলো তোমার ভোল্টেজটা, আর আই মানে হলো যে আমার লোডে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এবং আরএস হলো সিরিজ রেজিস্ট্যান্স। তাহলে সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে আমরা এটা বের করতে পারি যে আমাদের কতটুকু হলো 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 আমার ভি মডিউলের ভোল্টেজটা বের করে ফেললাম আমি 17.43। ঠিক আছে? এটা যদি তোমাদের বলে দিত যে, ধরো এখানে আমাদের বলে দিছে যে সিরিজ রেজিস্ট্যান্স 0 হলে কিন্তু আমাদের এটা কত হইতো? 18 ভোল্ট হইতো। কিন্তু যেহেতু এটা আরএস এর ভ্যালুটা তোমার দিয়ে দেওয়া আছে, এই জন্য এটা 17.43। ওকে, তাহলে পাওয়ার কতটুকু হবে? বলো তো? পাওয়ার হবে মানে মডিউলের যে ভোল্টেজ এবং মডিউলের যে কারেন্ট, এই দুটাকে যদি আমি গুণ করি, তাহলে তো পাওয়ার পেয়ে গেলাম। তাহলে আমার যেটা বলছিল ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ডেলিভার্ড, তাহলে ভোল্টেজ বের করলাম কত? 17.43, কারেন্ট বের করলাম কত? 3.16, এবং পাওয়ার ডেলিভার্ড, তাহলে এই দুটাকে যদি গুণ করি তাহলে পাওয়ার পেয়ে যাবো। তাহলে আমি আমার টার্গেট ফুলফিল হয়ে গেল। ঠিক আছে? সেটা আসলে স্প্রেডশিট, এটা দরকার নেই তোমাদের। আচ্ছা আচ্ছা, তো আমি যখন এই যে বলছিলাম যে তোমাদের অনেকগুলা মডিউল মিলে একটা অ্যারে তৈরি হয়। হ্যাঁ, অনেকগুলা মডিউল মিলে একটা অ্যারে তৈরি হয়। তো অ্যারে মিন্স এটা তোমার সিরিজেও কানেক্ট করা হইতে পারে, এটা প্যারালালেও কানেক্ট করা যেতে হবে।
পারে। যদি আমরা সিরিজে কানেক্ট করি, এই যে দেখো যদি সিরিজে কানেক্ট করি তাহলে আসলে আমার ভোল্টেজের পরিমাণটা বাড়বে, ভোল্টেজের পরিমাণ বাড়বে। আর যদি প্যারালালি কানেক্ট করি তখন আমাদের কারেন্টের পরিমাণ বাড়বে। যে প্যারালালি কানেক্ট করলে কারেন্টের পরিমাণ বাড়বে। এটা আমার আসলে অ্যাপ্লিকেশনের উপরে ডিপেন্ড করে আমার এই মডিউলের কানেকশনটা দেওয়া হয়। বুঝতে পারছো? আমি সেলের কানেকশনটা সিরিজে থাকবে, এটা আমাদের মানে কনফার্ম। হ্যাঁ, সেলের কানেকশনটা সিরিজেই থাকে সব সময়, কিন্তু মডিউলের কানেকশনটা সিরিজেও থাকতে পারে, প্যারালালিও থাকতে পারে। এটা ডিপেন্ড করবে তোমার অ্যাপ্লিকেশনের উপর। তুমি এটা কি কারেন্ট বাড়াইতে চাচ্ছ না ভোল্টেজ বাড়াইতে চাচ্ছ, তখন আসলে এই মডিউলটা আমার প্যারালালিও থাকতে পারে, সিরিজেও থাকতে পারে। ওকে, অথবা সিরিজ প্যারালাল কম্বিনেশনেও থাকতে পারে। এটা আসলে আহ, এটার অ্যাপ্লিকেশনের উপরে ডিপেন্ড করে আর কি। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস আজকে দেখব, সেটা হলো শ্যাডো ইফেক্ট। হ্যাঁ, শ্যাডো ইফেক্ট। শ্যাডো ইফেক্টটা কি জিনিস? শ্যাডো ইফেক্ট মানে হলো যে কোনো কারণে একটা, ধরো ফটোভোল্টাইক সিস্টেম আছে বা এরে আছে, সোলার প্যানেল আছে। এই সোলার প্যানেলের মধ্যে কোনো কারণে যদি কোনো একটা সেলের মধ্যে যদি ছায়া পড়ে বা এটার মধ্যে সানলাইট পড়লো না, হ্যাঁ, তোমার এই রিজিয়নটা শ্যাডোড রিজিয়ন হয়ে গেল, তখন ওই সেলের মধ্যে দিয়ে আসলে কারেন্ট ফ্লো হইতে পারে না। বুঝতে পারতেছো? যেহেতু ওই সেলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইতে পারে না, তো ওই জায়গাটা হয় কি, মানে যেহেতু ওইখান থেকে তোমার কারেন্টটা আসতেছিল, ফ্লো করতেছিল, অনেকগুলা সেল একটার সাথে আরেকটা সিরিজে কানেক্ট করা আছে, যে এরকম অনেকগুলা সেল কানেক্ট করা আছে। যখন তোমার কোনো একটা সেলের মধ্যে সে তোমার শ্যাডোড হয়ে গেল, তখন আসলে ওই সেলের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার রাস্তা থাকবে না। যখন এরকম ঘটনা হয়ে যাবে তখন ওই সেলের টেম্পারেচার ইনক্রিজ করবে, টেম্পারেচার ইনক্রিজ করবে এবং আমি আউটপুট ভোল্টেজ কম পাবো, আমার ওভার হিটেড হবে এবং আমার পারফরমেন্সটা কমে যাবে, এফিসিয়েন্সি কমে যাবে আমার সোলার প্যানেলের। বুঝতে পারতেছো? তো আমার এটা তো তোমার আসলে এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, তোমার আশেপাশে যদি গাছপালা থাকে তখন কোনো কারণে কোনো সেলের উপরে যদি তোমার ছায়া পড়ে যায়, তখন এটা তো তুমি কোনো কন্ট্রোল করতে পারবে না। তো এরকম ঘটনা যদি হয় তাহলে দেখো, এই যে দেখো এখানে কি হয়, এই যে এখানে প্রথম ফিগারে যেটা বোঝাচ্ছে যে এটা একটা সেল, এটা একটা সেল ইকুইভ্যালেন্ট সার্কিট। এই যে আরপি আছে, আরএস আছে, এটা হলো তার মানে ফোটন কারেন্ট, এটা হলো তার ডায়োড কারেন্ট। আর এখানে অনেকগুলা n-1 সংখ্যক সেল আছে, n-1 সংখ্যক সেল। হ্যাঁ, আর এটা হলো nth সেল, মানে টোটাল সেল সংখ্যা হলো n, n সংখ্যক সেল আছে এই প্যানেলের মধ্যে। তার মধ্যে n-1 সেলের মধ্যে আমার কি আছে, সানলাইট আছে। আর এখানের মধ্যে nth নাম্বার অফ সেলের মধ্যে আমার সানলাইট নাই। হঠাৎ করে এই যে এখানে আমার সানলাইট চলে গেছে। সানলাইট চলে যাওয়ার কারণে এই যে আইএসসি, এই যে এখানে যে আগে আইএসসি কারেন্টটা ছিল, এটা জিরো হয়ে গেল। এখন এটা জিরো হয়ে যাওয়াতে দেখো এই ঘটনাটা কি হয়, এই যে এখানে কারেন্ট যাচ্ছিল, কারেন্ট যাচ্ছিল, এটা সিরিজে কানেক্টেড। এখন এটা যেহেতু রিভার্স দিকে আছে, তাহলে কারেন্ট এদিক দিয়ে পাস হইতে পারবে না। এখন এটাও হলো তোমার, এটা যেহেতু তোমার শ্যাডোড হয়ে গেছে, তাইলে এই দিক দিয়েও আমার মানে নাই, কোনো সোর্স নাই। হ্যাঁ, এখানে যেহেতু তোমার ফোটন নাই, এতো এটা সোর্স নাই। আর এটা যেহেতু আরপি, এটা অনেক হাই রেজিস্ট্যান্স থাকে, এই হাই রেজিস্ট্যান্সের জন্য এটাও এখান দিয়ে পাস হয়ে যাইতে পারে না। তো আলটিমেটলি ঘটনা হবে কি, এই যে কারেন্টটা আসতেছিল অনেকগুলা সেল থেকে, এই যে আমি লোড কারেন্টটা আমি এখানে আসতেছিল, তো এই সেলের এই কারেন্টটা, এটা যাওয়ার কোনো রাস্তা নাই তার। হ্যাঁ, এই কারেন্টটা তার যাওয়ার কোনো রাস্তা নাই। এখন যখন এই ঘটনাটা ঘটবে তখন এখানে আমার কি হবে, আমার এই রিজিয়নটা হিটেড হবে, হিটেড হবে এবং এখানে আমার এই যে টোটাল সেলের যে ভোল্টেজ, আমার মডিউলে যে ভোল্টেজ ছিল, এই ভোল্টেজটা ড্রপ ডাউন করবে। ড্রপ ডাউন হওয়াতে আমি আমার আউটপুট ভোল্টেজ কম পাবো, সোলার সেলের আউটপুট ভোল্টেজ কম পাবো এবং এটার এফিসিয়েন্সিও কমে যাবে। তো এটার একটা মানে এটা প্রবলেমটা মিনিমাইজ করা যায় কিভাবে, এটা একটা ওয়ে আছে যে বাইপাস ডায়োড ইউজ করা হয়। এখানে ফিগারটা আছে নাকি আমি দেখাই।
এই যে বাইপাস ডায়োড ইউজ করা হয় এই শেড মিটিগেশনের জন্য। বাইপাস ডায়োডটা কি দেখো, বাইপাস ডায়োডটা হলো প্রত্যেক সেলের এই যে প্যারালালি একটা ডায়োড ইউজ করে দেওয়া হয়, যে ডায়োডটা হলো আমার বাইপাস ডায়োড। যদি কোনো কারণে সেলের মধ্যে দিয়ে এরকম শ্যাডোড হয়ে যায়, শেডেড সেল, হ্যাঁ শেডেড সেল হয়ে যায়, তখন এই কারেন্টটা কি হবে, এদিক দিয়ে পাস হয়ে চলে যাবে। যদি শ্যাডো না হয় তখন তো কারেন্টটা এদিক দিয়েই পাস হবে, এই এদিক দিয়েই পাস হবে। কিন্তু যদি কোনো কারণে এটা মানে তোমার ছায়া পড়ে যায়, তখন কারেন্টটা কি হবে, এদিক দিয়ে পাস হবে। তো আমার যে প্রবলেমটা ছিল যে আমার ওই যে কারেন্ট যাওয়ার রাস্তা থাকতো না, সেই ওভার হিটেড হয়ে যায়, তো টেম্পারেচার ইনক্রিজ করতো। তো এই প্রবলেমটা মিটিগেট করার জন্য আমি এখানে বাইপাস ডায়োড ইউজ করতে পারি। তো এখন এটার আরেকটা সমস্যা আছে যে আমি আসলে কয়টা বাইপাস ডায়োড ইউজ করব, যতগুলা সেল আছে ততগুলাই বাইপাস ডায়োড ইউজ করতে হবে তোমার। তাহলে আমার যদি আমি প্রত্যেকটা সেলের ক্ষেত্রে একটা করে ডায়োড, এই যে দেখো এরকম তো অসংখ্য সেল আছে, প্রত্যেকটা সেলের ক্ষেত্রে এইদিকে যদি একটা ডায়োড ইউজ করতে চাই, তাহলে আসলে আমার কস্টিংটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, কস্টিংটা অনেক বেড়ে যায়। হ্যাঁ ফয়সাল বলো। স্যার এই বাইপাস ডায়োডটা অ্যাক্টিভ হয় কিভাবে, মানে ও বোঝে কিভাবে যে শ্যাডো আসছে, এখন এটা অ্যাক্টিভ হতে হবে? এটা যখন তোমার এখানে কারেন্টের, আমি যখন এখানে সোর্স কারেন্ট আছে, হ্যাঁ এখানে যখন এই যে এখানে তো আমার ধরো সেলটা যখন অপারেটেড থাকবে, তখন তো এখানে একটা সোর্স কারেন্ট থাকবে, তখন এটা তো এদিক দিয়েই পাস হবে সব সময়। কিন্তু যখন এটা শেডেড হয়ে যাবে, যখন এদিক দিয়ে রাস্তা থাকবে না, আরপি হাই রেজিস্ট্যান্স, আমি জানি কারেন্ট কি হবে সব সময় লো পাথ দিয়ে ফ্লো হয়। হ্যাঁ, যখন এখানে হাই রেজিস্ট্যান্স পাবে তখন এদিক দিয়ে পাস হয়ে যাবে, ঠিক আছে, এদিক দিয়ে পাস হয়ে যাবে। নরমালি যদি এদিক দিয়ে পাসও হয় তাও তো সমস্যা নাই, যদি নরমালি এদিক দিয়ে পাসও হয় তখনও কি এই দিক দিয়েও তো আমার একটা কারেন্ট আসতেছে, এদিক দিয়েও কারেন্ট আসতেছে না, জি স্যার। এটা তো কোনো সমস্যা হবে না, এদিক দিয়েও কারেন্ট আসতেছে, এদিক দিয়েও কারেন্ট আসতেছে, এটা আমার অ্যাড হয়ে এখানে যাচ্ছে। কিন্তু যখন আমার এদিক দিয়ে কারেন্ট আসবে না, তখন যেন সে এদিক দিয়ে পাস হয়ে যেতে পারে, এটাই হলো আমার টার্গেট। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। এটা তোমার নরমাল অবস্থায় তো অ্যাক্টিভ থাকতে পারে, এটা সমস্যা নাই। এটা তোমার এটার পারফরমেন্সের উপর এটার কোনো এফেক্ট করবে না, কারণ এই কারেন্টটা তো এখানে অ্যাড হচ্ছে, আমি তো এখানে কারেন্ট পাচ্ছি, এদিক দিয়েও কারেন্ট যাচ্ছে, এদিক দিয়েও কারেন্ট যাচ্ছে, যে আমি এখানে একটা কারেন্ট পাচ্ছি। আসলে নরমালি এদিক দিয়ে কারেন্ট যায় না, যায় হলো এই দিক দিয়ে কারেন্ট। এই দেখো এখানে 0 এম্পিয়ার দেওয়া আছে, এখানে বাইপাস ডায়োড ইজ কাট অফ। কিন্তু যখনই আমার এই দিক দিয়ে শেডেড হয়ে যাবে, তখন এই দিক দিয়ে কারেন্ট চলে যাবে। তো এরকম হইতে পারে, এখানে তুমি একটা সেন্সরের মতো ইউজ করতে পারো, কোনো কারণে যদি এখানে এদিক দিয়ে কারেন্ট পাস না হয়, তখন আমি এই দিক দিয়ে হয়তো কারেন্ট দিব, এটা কোনো একটা সিস্টেম থাকতে পারে। কিন্তু এগুলো আসলে আমাদের কস্টটাকে বাড়ায় দেয়। হ্যাঁ, সোলার সেল তো এমনি কস্টলি, ওই ক্ষেত্রে আমি যদি প্রত্যেকটা সেলের প্যারালালে এইভাবে এইভাবে ডায়োড লাগাইতে যাই, তাহলে এটার কস্ট কিন্তু আরো বাড়বে। ঠিক আছে, তো এটা আসলে পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য করা হয়। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো যে এই যে আমার এই কার্ভটা দেখলে বুঝতে পারবা যে আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ, আমি যখন ফুল সান ছিল তখন কার্ভটা ছিল এরকম। হ্যাঁ, আমার যখন কোনো বাইপাস ডায়োড ইউজ করি নাই, যখন শেডেড হয়ে গেল, তখন এই যে ভোল্টেজ ড্রপ ডাউন হয়েছে, ভোল্টেজ ড্রপ ডাউন হয়েছে, আমার এই যে কারেন্টটা ড্রপ ডাউন হয়েছে, এটা ড্রাস্টিক্যালি আমার এরকম হয়ে গেছে। এখন আমি যদি বাইপাস ডায়োড ইউজ করি, তখন আবার সে আগের কাছাকাছি চলে যাবে আর কি, একদম হয়তো হবে না, কিন্তু কাছাকাছি আগের মতো আমার শেপটা কি হবে, নিয়ে যেতে পারবো আমি। আচ্ছা, তো এখানে আসলে আমাদের একটা ম্যাথমেটিক্যাল একটা টার্ম আছে, এটা আমাদের দেখতে হবে যে শ্যাডো ইফেক্টের কারণে, এই যে দেখো এখানে শ্যাডো ইফেক্টের কারণে একটা সেলে আসলে ভোল্টেজ ড্রপ ডাউন কত হবে। এখন ভিএসএইচ, ভিএসএইচ মানে কি দেখো তো। আচ্ছা, এই যে দেখো ভিএসএইচ মানে হলো এই যে এই টার্মিনালের ভোল্টেজ। হ্যাঁ, এই যে টার্মিনাল, আউটপুট টার্মিনালের ভোল্টেজ। আর এটা মানে হলো vn-1, মানে n-1 সংখ্যক সেলের ভোল্টেজ। হ্যাঁ, আর এটা হলো তোমার যে একটা সেলের জন্য আমার যে ভোল্টেজটা, তাহলে আমার VSH সমান কি হবে, vn-1 ইন্টু i ইন্টু rs, rs বা rp, rs প্লাস rp লিখতে পারি না আমি, জি স্যার। মানে কেবিএল, নরমাল কেবিএল ফেললাম, নরমাল কেবিএল আমি লিখতে পারি VSH ইজ ইকুয়াল টু vn-1 মাইনাস i ইন্টু rp প্লাস rs। কেন rp প্লাস rs কেন লিখলাম,
কারণ দেখো এখানে আরপি এবং আরএস, আমার যদি কারেন্টটা এদিক দিয়ে যাইতে হয় তাহলে আরপি এবং আরএস দুইটা রেজিস্ট্যান্স ফ্লো হয়ে তার এখানে যাইতে হবে। এই জন্য আমার ড্রপ ডাউন, ভোল্টেজ ড্রপ ডাউন কত হবে? আরপি প্লাস আরএসএইচ, আরএস। আচ্ছা, তাহলে Vn-1 এর তাই এখানে তোমাদের ওই যে আমরা যে ভোল্টেজ ডিভাইডার রুল অনুসারে লিখতে পারি n-1 ইনটু V ডিভাইডেড বাই n, মানে হলো টোটাল সেলের সংখ্যা, এটা সমান Vn-1 লেখা যায়। ঠিক আছে, এটা হলো আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল অনুসারে আসছে। তাহলে VSH সমান এই ভ্যালুটা এখানে বসায় দাও, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। তাহলে ভোল্টেজ ড্রপ আসলে কত হলো? আগে ভোল্টেজ ছিল V, হ্যাঁ এই যে দেখো এই ফিগারটা আমি আবার দেখাই। হ্যাঁ, আগে এই যে নরমাল অবস্থায় ভোল্টেজ ছিল V, এখন একটা সেল শেডেড হয়ে গেল, এই অবস্থায় আমার ভোল্টেজের ড্রপ হলো, মানে ভোল্টেজ ড্রপ হয়ে গেল VSH। তাইলে আমার একটা সেলে কতটুকু ভোল্টেজ ড্রপ হইলো আমার এটা বের করব আমি। তাহলে কতটুকু হবে? হ্যাঁ, ডেল্টা V, এটা হলো একটা সেলে ভোল্টেজ ড্রপ V মাইনাস VSH। তো V আমার দেওয়া ছিল, আর VSH এর ভ্যালুটা আমি এখান থেকে বের করলাম, এখানে তুমি এটা বসায় দাও, বসায় দিয়ে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে এরকম আসবে ডেল্টা V ইজ ইকুয়াল টু V বাই N I প্লাস RS। তো এটা আমাদের ম্যাথ করার জন্য ইকুয়েশনটা লাগবে, তো এটা মনে রাখবা। ঠিক আছে, ডেল্টা V মানে একটা সেলে যে ভোল্টেজ আমার এটা কতটুকু, কতটুকু ভোল্টেজ আসলে আমার ড্রপ হইলো, এই ভোল্টেজটা ড্রপ হইলো V বাই N প্লাস I ইনটু RP প্লাস RS। তো এখানে আবার বলেছে যে তোমার RS এর ভ্যালুটা আসলে খুব কম থাকে, RP অনেক হাই থাকে, এজন্য RS টাকে আমি ইগনোর করে এইভাবে লিখতে পারি V বাই N প্লাস I ইনটু RP। আসলে এটা তোমাদের মানে যখন ম্যাথ আসবে, যদি আরপি আর আরএস এর ভ্যালু দুইটাই দেওয়া থাকে, তাহলে তুমি এই ইকুয়েশনই মেইনটেইন করবা। হ্যাঁ, আসলে মানে রেজাল্ট দেখবা যে আরপি প্লাস আরএস আর আরপি দিলে রেজাল্টের খুব বেশি তোমার ডিফারেন্স হয় না। তুমি যদি এটাও ইউজ করো তাও সমস্যা নেই, হ্যাঁ এটা ইউজ করলেও হবে, রেজাল্ট মোটামুটি কাছাকাছি আসে। তো এটা দিয়ে আমরা একটা ম্যাথ দেখি। হ্যাঁ, এই যে দেখো এটা আসলে দেখানো হয়েছিল যে একটা সেল যখন শেড হয় তখন আসলে এই যে ডেল্টা বি, এই যে এতটুকু ভোল্টেজ আমার ড্রপ হয়ে যায়, এতটুকু ভোল্টেজ ড্রপ হয়ে যায়। হ্যাঁ, আগে আমার ম্যাক্সিমাম ভোল্টেজ পাইতাম কোথায়? এই যে এখানে, এখানে হয়তো আমি ম্যাক্সিমাম ভোল্টেজ পাইতাম, এখানে এখন ম্যাক্সিমাম ভোল্টেজ পাচ্ছি এখানে বিএসএইচ। এই যে আগে ছিল বি এখানে, এখন বিএসএইচ এখানে। তো এটা আমার অনেকটা ড্রপ ডাউন হয়ে গেছে। এটা একটা ম্যাথ দেখলে ক্লিয়ার হবা। যে বলছে যে দা 36 সেল পিভি মডিউল, একটা সেলে 36টা সেল ছিল ইন এক্সাম্পল 8.4, মানে এক্সাম্পল 8.4 ও কিন্তু 36টা সেল ছিল। ওই 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 জিনিসটাই এখানে নিয়ে আসছে, যে হ্যাড এ প্যারালাল রেজিস্ট্যান্স পার সেলে প্যারালাল রেজিস্ট্যান্স 6.6 ওহম। আচ্ছা, এখন এখানে কিন্তু আরএস এর ভ্যালু দেওয়া নাই, কিন্তু এক্সাম্পল 8.4 এ যাও, এক্সাম্পল 8.4 এ, এটাই মনে হয় 8.4, এই যে এখানে কিন্তু আরএস এর ভ্যালু দেওয়া ছিল 0.005। হ্যাঁ, তো এটা আসলে তোমার এই এক্সাম্পলের ডাটাটাই ওখানে ব্যবহার করতে হবে। তাহলে আরপি কত? 6.6 আর আরএস হলো 0.005। ঠিক আছে, তাহলে আমরা যখন এই ম্যাথটা করব তখন আমরা আরএস এর ভ্যালুটা আগের ম্যাথের জন্য যেটা ছিল এটা ধরে নিয়ে আমি ম্যাথটা করব। তো তাহলে 36 সেল পিভি মডিউল কত আরপি ছিল? আরপি হলো 6.6 ওহম। আচ্ছা, ফুল সানে কারেন্ট হলো 2.14 এম্পিয়ার এন্ড দ্য আউটপুট ভোল্টেজ কত? 19.41 এম্পিয়ার, মানে নরমাল কেসে। ইফ ওয়ান সেল ইজ শেডেড এন্ড দিস কারেন্ট সামহাউ স্টেজ দ্য সেম, দেন মানে একটা সেল শেড হয়ে গেছে কিন্তু আই কারেন্টটা সেম আছে। হ্যাঁ, তখন তুমি মানে বলছে যে কি বের করতে হবে? হোয়াট উড বি দ্য নিউ মডিউল আউটপুট ভোল্টেজ এন্ড পাওয়ার। নতুন মডিউলের আউটপুট ভোল্টেজ এবং পাওয়ার কত হবে? এখন আউটপুট নতুন আউটপুট ভোল্টেজটা কত? ভিএসএইচ, তাই না? আমরা জানি নতুন ভোল্টেজটা কত, ভিএসএইচ বের করতে হবে, এবং ওই ক্ষেত্রে ভিএসএইচ ইনটু আই, ওটাই হবে আমার পাওয়ার। তাহলে আর 2 নাম্বার কি? 2 নাম্বার বলছে হোয়াট উড বি দা ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপটা কতটুকু হবে? ভোল্টেজ ড্রপ হবে যে V মাইনাস VSH, মানে আমি ডেল্টা V যেটা, ওইটাই হলো আমার ভোল্টেজ ড্রপ। আর হাউ মাচ পাওয়ার
would be dissipated in the shaded cell, কতটুকু পাওয়ার ডিসিপেটেড হবে। তাহলে যতটুকু ভোল্টেজ তোমার ড্রপ হইলো এবং ওখানে যতটুকু কারেন্ট ছিল ওটাকে যদি আমি গুণ করি তাহলেই তো আমি পাওয়ার ডিসিপেশনটা পেয়ে যাব। তাহলে দেখো যে এখানে আমরা ওই আগের মতো ইকুয়েশন ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ভি বাই এন আই আর পি। হ্যাঁ, তাহলে এখানে বি আগেরটা দেওয়া ছিল, তাহলে এটা হলো তোমার ডেল্টা বি বের করলাম। হ্যাঁ, তাহলে ডেল্টা বি বের করলে আমি আউটপুট ভোল্টেজ কত হবে, আগের ভোল্টেজ থেকে ডেল্টা বি বিয়োগ করে দাও তাহলে 4.75 পাবা। মানে একটা সেলেই আমার আগে ভোল্টেজ ছিল 19.41 আর একটা সেলেই ভোল্টেজ যে শ্যাডোড হওয়ার কারণে ভোল্টেজ ড্রপ হচ্ছে 14.66 ভোল্ট। তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে 4.75 ভোল্ট। তাহলে 4.75 যদি আউটপুট ভোল্টেজ হয় তাহলে পাওয়ার কত হবে 4.75 দিয়ে 2.14 গুণ করবা, তাহলে যেটা হবে সেটা হলো পাওয়ার। ঠিক আছে, স্যার বিশাল লস তো। হ্যাঁ বিশাল লস। এখন দেখো যে আগে তোমার এই যে ফর কম্পারিজন ইন ফুল সান দা মডিউল ওয়াজ প্রোডিউসিং 41.5 ওয়াট, যে যখন আমার এটা 41.5 কিভাবে আসলো দেখো 41.5 19.41 কে তুমি ইয়া দ্বারা গুণ করো 2.14 দ্বারা গুণ করো দেখবা যে 41.15 পাবা, 41.5 পাবা। আর এখান থেকে এখন পাচ্ছ তুমি কত 10.1 ওয়াট। ঠিক আছে, আচ্ছা এখন বলছে যে তাহলে একটা সেলে কতটুকু আমার, তাহলে একটা সেলের ড্রপ কতটুকু, হোয়াট উড বি দা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দা সেল। একটা সেলের ড্রপ আসলে 14.66। এখন এরা করছে কি, এরা করছে একটা সেলের ড্রপ বের করছে 14.14। এখন তোমার মনে তো স্যার এটা তো এক না, আসলে হয়েছে কি এখানে আরপি প্লাস আরএস নেওয়ার কথা ছিল, এরা আরএস টা নেয় নাই। তুমি আরএস নিয়ে ক্যালকুলেট করলে এটা 14.66 আসবে। ঠিক আছে, বা 14 আসবে এখানে যখন তুমি ক্যালকুলেট করবা। তো এটা যেহেতু এরা আরএস এখানে আবার ক্যালকুলেট করছে, তুমি দুইটাই কারেক্ট, এটাও যদি লেখো তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, দুইটাই কারেক্ট, একটাতে আরপি আরএস ক্যালকুলেট করছে আর একটাতে আরএস ক্যালকুলেট করে নাই। আচ্ছা তাহলে তাহলে পাওয়ার ডিসিপেটেড কতটুকু হবে, পাওয়ার ডিসিপেটেড তোমার নরমাল সেন্স হয়, এখান থেকে এটা বিয়োগ করে দাও, এই যে 41.5 থেকে 10.1 এটা বিয়োগ করে দিলেও তুমি এটা পাবা। অথবা কি করবা যে পাওয়ার ডিসিপেটেড কি হবে এখানে ভিসি মানে একটা সেলে যে ভোল্টেজ এবং কারেন্ট, একটা সেলে ভোল্টেজ হলো 14.14, এটাকে কারেন্ট দ্বারা গুণ করলাম, গুণ করে 30.2 পাইলাম। ঠিক আছে, তো এই ম্যাথটা কিন্তু আসলে অনেক ভাবে করা যায়। মানে এই কি বলে তোমার বইয়ে এভাবে করছে দেখে তোমাদের ওইভাবে করতে হবে নট নেসেসারি, মানে এটার মাল্টিপল সলিউশন আছে এই ম্যাথটার। তুমি যেভাবেই করো ওই বুঝে করবা আর কি, তাহলে দেখবা যে এটা মিলে গেছে। যে আমার আসলে আমি এই যে প্রথমে যে এই ডায়াগ্রামটা আসলে বোঝার চেষ্টা করবা, হয়ে গেল এটা, এই যে এই ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করবা যে এটা হলো আমার নরমাল কেসে ভোল্টেজ আর এটা হলো একটা সেল যদি শেডেড হয়ে যায় তখন তার ভোল্টেজ ভিএসএইচ। তাহলে আমি ভি মাইনাস ভিএসএইচ যেটা পাবো সেটাই আসলে আমার শেডেড সেলের ভোল্টেজ। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা ইকুয়েশন বের করে ফেলছিলাম, ওই যে এখান থেকে একটা ডেরিভেশন পড়লাম, এই ডেরিভেশন থেকে আমাদের ডেল্টা বি ইকুয়াল টু ভি বাই এন আই আরপি প্লাস আরএস। এখানে তারা আরএস টাকে ক্যালকুলেশনে নেয় নাই, তুমি নিলে সমস্যা নাই, এখানে তারা আসলে ভি বাই এন বাই আর আইআরপি দিয়ে করে ফেলছে। তো এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই ডেরিভেশনটাও ইম্পর্টেন্ট। অনেক সময় ডেরিভেশনও পরীক্ষায় থাকে যে প্রমাণ করো যে এই শেডেড সেলের ভোল্টেজ এটা ইজ ইকুয়াল টু এত, তখন কিন্তু তোমার এই যে এখান থেকে এটা পুরোটা লিখতে হবে, এই যে ফিজিক্স অফ শেডিং, এখান থেকে তোমার এই ডায়াগ্রামটা দিয়ে এখানে ডেরিভেশন করতে হবে, করে নিয়ে এখানে আসতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এই ছিল আজকে আমাদের ম্যাথ, মোটামুটি ম্যাথ গুলো আমরা দেখলাম। হ্যাঁ, আরেকটা ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং নামে একটা টপিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো নেক্সট ক্লাস করলে আমরা আপাতত শেষ করে দিব। ঠিক আছে, তারপর যদি তোমাদের মানে কি ডিসিশন হয় ওইভাবে আমরা পরবর্তী ইয়ে করব আর কি। হ্যাঁ, যদি ক্লাস নেওয়া লাগে আমরা নিব, অথবা যদি ইউনিভার্সিটি খুলে যায় তখন আমাদের ওইভাবে প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে।
তো মোটামুটি আমরা যতটুকু পড়াইলাম এটাই ধরো সিলেবাস, হ্যাঁ, এখান থেকেই ফাইনালে কিন্তু কোশ্চেন হবে। তো আমরা দেখি যে আসলে ঈদের পরে খুলে নাকি ভার্সিটি, ওইটার উপরে ডিপেন্ড করে আমাদের আসলে পরবর্তীতে রিভাইজ ক্লাস দেওয়া বা এগুলো আবার যদি রিভিউ করতে হয় কিছু ক্লাস তোমাদের ওইগুলা করতে হবে আমাদের, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি অ্যাসাইনমেন্ট পাচ্ছি কিন্তু এখনো সবাই কিন্তু দেও নাই, হ্যাঁ, এখনো সবাই দাও নাই। আমি আরেকটা অ্যাসাইনমেন্ট দিব কিন্তু ঈদের পরে, হয়তো ঈদের পরে দিব। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন আছে কারো কোনো? কোয়েশ্চেন নাই, তাহলে আমরা এখানে আজকে শেষ করি, হ্যাঁ? আচ্ছা স্যার। ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।